ওয়েলকাম ব্যাক। প্লিজ সাবস্ক্রাইব এবং বেল আইকনে একটা চাপ দেন কষ্ট করে, যাতে খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের প্রত্যেকের একটা অভিযোগ বলতে পারেন কিংবা এটা আবদার বলতে পারেন। অনেকে আমাকে বলেন যে ভিডিও লেন্থ অনেক বড় করেন, মানে ভিডিও আমি প্রায় ম্যাক্সিমাম ভিডিও 7 থেকে 8 মিনিট করার চেষ্টা করি, বাট আপনারা অনেকে বলতেছেন ইদানিংকালে যে ভিডিও কমপক্ষে 10 মিনিট 12 মিনিট কিংবা 15 মিনিট কিংবা 20 মিনিটের দীর্ঘ করেন। দেখেন, আমি একটা ব্যাখ্যা দিই আপনাদেরকে, একটা উদাহরণ, এটার মাধ্যমে আপনারা স্পষ্ট বুঝে যাবেন। আমার নাম বিপ্লব, নামটি আমার বিপ্লব, আমার নামটি বিপ্লব রেখেছিল আমার পিতা, আমার পিতার পিতা আমার দাদা আমার নামটি বিপ্লব হাসান রেখেছিল। আমার মা আমাকে বিপ্লব বলে ডাকে, কিন্তু আমার পাড়া প্রতিবেশীরা আমাকে বিপ্লব হাসান বলে ডাকে। আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে গিয়ে আমার নামটা কিন্তু বিপ্লব হাসান। এখন আমি যেই কথাগুলা 8 মিনিটের ভিডিওতে পূর্ণাঙ্গ রূপে আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই ভিডিও আমি ইচ্ছাকৃতভাবে যদি ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মতো 18 মিনিট 20 মিনিট পর্যন্ত স্থায়ী করি, সেটা কি আপনাদের কাছে ভালো লাগবে? যেটা এক্স্যাক্টলি ঘটে, যেটা সলিড ইনফরমেশন, যেটা সঠিক ইনফরমেশন, সেইটা যদি আপনারা আমার মাধ্যমে জানতে পারেন, সেটাতে আপনাদের উপকার হবে, নাকি আমি একই কথা বারবার 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 পুনরাবৃত্তি ঘটিয়ে সেটা যদি আপনাদের সামনে তুলে ধরি, সেটা ভালো হবে? নিশ্চয়ই ভালো হবে না। সো আমি সবসময় চেষ্টা করি সংক্ষেপে মূল সারাংশ যেটা, সারমর্ম যেটা, যেটা মূল ভাবার্থ বিষয়, সেটা আমি তুলে ধরার চেষ্টা করি। এর বাইরে আসলে অতিরিক্ত কথা বলে কি হয় আমি জানি না। অনেকেই ভিডিও লেন্থ লম্বা করার জন্য, ওয়াচ আওয়ার বাড়ানোর জন্য তারা ভিডিও 5 মিনিটে যেটা বলা সম্ভব সেটা 18 মিনিট 20 মিনিট পর্যন্ত টেনে নিয়ে যায়। ওই ধরনের ইন্টেনশন আমি কখনো দেখাইনি বা আমার ইচ্ছা করে না এইভাবে কথা বলতে। আমি চাইলেও 2 মিনিটের ভিডিও 8 মিনিট পর্যন্ত আপনাদের সামনে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারবো, বাট আপনারা একটা সময় গিয়ে বিরক্ত হবেন, তখন বলবেন যে একই কথা বারবার পুনরাবৃত্তি করে যেটার কোনো অর্থ নাই, কোনো একদম অর্থহীন। এটা আপনাদের অভিযোগ আসবে, এবং যারা এগুলা করতেছে তাদের প্রতি দেখবেন একটা সময় আপনাদের বিরক্ত চলে আসবে। সেই জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি যাতে সংক্ষেপে মূল সারাংশটা আপনাদের সাথে শেয়ার করা যায়। হান্নান মাসুদ সমন্বয়ক হাতিয়া দ্বীপাঞ্চল। হান্নান মাসুদ স্টেটমেন্ট দিয়েছিল না, মনে নেই আপনাদের, যে আমি গ্রামের একমাত্র ছেলে, বা আমার গ্রামের আমার বাড়িটাই একমাত্র বাড়ি যেটা ভাঙা, যেটাতে বৃষ্টির দিনে জল ঝরঝর করে পড়ে, আর গরমের দিনে চৈত্রের তাপ একদম আমার ঘরের মেঝেতে গিয়ে পড়ে। এমন একটা স্টেটমেন্ট দিয়েছিল, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। এই সমন্বয়ক হান্নান মাসুদ জুলাই চেতনা বিক্রি করে জুলাইয়ের সমন্বয়ক হয়ে সে এখন 30 লক্ষ টাকার উপরের দামি গাড়ি ব্যবহার করে, এলাকায় ত্রাণ দেয়, সাহায্য সহায়তা করে, সামনের দিনে হয়তো বা নির্বাচন করবে। গতকাল একটা স্টেটমেন্ট দিয়েছে দেখলাম, যে কোন দেশের প্রধানমন্ত্রীর বয়স না জানি 35, বাংলাদেশেও 35 এজের একজন প্রধানমন্ত্রী হবে। স্পষ্টভাবে নাহিদ ইসলামকে ইন্ডিকেট করে বলেছে, কারণ নাহিদ তাদের দলের প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম, সে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে। অর্থাৎ তাদের স্বপ্নের জায়গাটা অনেক বড়। হ্যাঁ, স্বপ্ন দেখা ভালো, বাট আমার সেই সক্ষমতার জায়গাটুকু আছে কিনা, বা আমি সেই স্বপ্ন বাস্তবায়নে কত দূর এগিয়েছি, কিংবা সেই স্বপ্ন বাস্তবায়নে আমার যারা সারথি থাকবে তারা আমার পাশে থাকবে কিনা, এই বিষয়গুলো তো আসলে ভাবা উচিত। সম্প্রতি খাগড়াছড়িতে একটা পাহাড়ি মেয়ে ধর্ষণের শিকার হয়েছিল। এই ধর্ষণ কেন্দ্র করে হান্নান মাসুদ একটা বিতর্কিত মন্তব্য করেছিল। মেইনস্ট্রিম মিডিয়াতে নিউজ হয়েছিল, যদিও কয়েক ঘন্টা পর সেটা কেটে ফেলা হয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ভারত শেষ ট্রাম্প কার্ড খেলে এটিকে অস্থিতিশীল করে তুলছে। একটা ভুয়া ধর্ষণের মধ্য দিয়ে তারা পাহাড়ি ও বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। রোববার 28 সেপ্টেম্বর সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার চান্দি ইউনিয়নের সাইফুল মার্কেটে ঐক্য ও সংহতির সমাবেশে তিনি একথা বলেন। একজন মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, সে হোক পাহাড়ি, সে হোক বাঙালি, সে হোক সংখ্যালঘু, সে হোক সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের কেউ, কিন্তু সে ধর্ষণের ব্যাপারে এক্সাক্ট যে ইনফরমেশন সেটা না জেনে মন্তব্য করাটা কতটুকু যুক্তিযুক্ত আমার জানা নেই। এই মাংস কাটা মাসুদ আসলে কোনোদিন ভালো হবে না। ওবায়দুল কাদেরের মতো বলতেই হচ্ছে, মাসুদরা কখনো আসলে ভালো হয় না। আপনাদের মনে আছে ধানমন্ডি থানায় এই সমন্বয়কারী নামে কিছু গুন্ডা সন্ত্রাসী একটা কেচাল লাগিয়ে চাঁদাবাজির অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাদেরকে ছাড়িয়ে নিতে গিয়েছিল হান্নান মাসুদ, নিশ্চয় মনে আছে? সেই একই সমন্বয় গতকাল রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও আলোচনায় সেই চাঁদাবাজ সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি, যে কয়েক মাস আগেই চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। পরে এনসিপি নেতা হান্নান মাসুদ নিজে থানায় গিয়ে তাকে ছাড়িয়ে এনেছিলেন। সেই রাব্বি আবারও হাতে নাতে ধরা পড়েছে চাঁদাবাজি করতে গিয়ে। এই ভিডিও নিয়ে আসলে ব্যাখ্যা দেওয়ার মতো কিছু নাই, তবে এই সমন্বয়কারীকে একবার চাঁদাবাজি করার পরেও হান্নান মাসুদ ছাড়িয়ে নিল, এই দুইটা ঘটনা, মারমা কিশোরীকে ধর্ষণ এবং এই সমন্বয়ক নামধারী চাঁদাবাজদেরকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার যে বিষয়টা, এটার মাধ্যমে তো স্পষ্ট একটা বার্তা পেয়ে গেল বাংলাদেশের মানুষ যে সমন্বয়ক হান্নান মাসুদ মূলত চাঁদাবাজ এবং ধর্ষণকারীদের রক্ষাকর্তা। হান্নান মাসুদ, হাতিয়ার হান্নান মাসুদ, মাংস কাটা হান্নান মাসুদ খাবারের টাকা ছিল না। বিশ্ববিদ্যালয়ের জীবনে একদম ফুটপাত থেকে গায়ের জামা কাপড় কিনে পড়তা তুমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে ক্ষুদ্র নিম্ন শ্রেণীর কোনো পরিবার থেকে উঠে আসা সন্তানদের মধ্যে অন্যতম। তুমি দুই বেলা ঠিক মতো খাইতে পারতা না, তোমার পরিবারে সব থেকে ভাঙা ঘরটা ছিল তোমার এলাকায়। অথচ তুমি মাসুদ কি অলৌকিক ক্ষমতা বলে কোন আলাদিনের চেরাগ তোমরা পেয়ে গেছো, যার কারণে 1 বছরের ব্যবধানে তোমার বাড়িতে এখন পাকা দালান উঠতেছে, যেখানে তুমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একজন শিক্ষার্থীকে বিয়ে করতেছো। অথচ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীর মাসিক যে বেতন, সেটা দিয়ে তোমার পরিবার 6 মাস দিন যাপন করত 1 বছর পূর্বেও। এখন কি এমন আলাদিনের চেরাগ তোমরা পেয়ে গেলা? তোমাদের এত টাকা কোত্থেকে আসে? তোমাদের হাতে দামি দামি স্মার্টফোন কোত্থেকে আসে? আইফোন 17 প্রো ম্যাক্স, স্যামসাং গ্যালাক্সি S সিরিজের S25 বা 24 আলট্রা, এগুলা কোত্থেকে আসে? এটার উৎস আসলে কি আমাদেরকে বলো তো। আওয়ামী লীগ 15 বছর চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, তাদের চাঁদার টাকা দ্বারা দেশের বাইরে মানি লন্ডারিং করেছে অনেক নেতা, তোমরা অভিযোগ করো, বাট এখন অবধি কোনো প্রমাণ তোমরা দিতে পারোনি। 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে এসে রাজত্ব করেছে, সেই 26টা ভারতীয়কে তোমরা এখনো দেখাইতে পারোনি। কিন্তু তোমরা বাংলা মোটরের মতো জায়গায় বিলাসবহুল ভবনের মধ্যে অফিস নিয়ে তোমাদের দলীয় কার্যক্রম পরিচালনা করতেছো। এই টাকাগুলোর উৎস আসলে কি? বাংলাদেশের মানুষ, যারা আমার দর্শক শ্রেণী রয়েছেন, আপনাদের কি মনের মধ্যে একবার প্রশ্ন জাগে না যে এই টাকাগুলো কোত্থেকে আসছে? প্রত্যেকটাই চাঁদাবাজির টাকা কিনা, লুটপাটের টাকা কিনা, বাণিজ্যের টাকা কিনা, মামলা বাণিজ্যের টাকা কিনা, কিংবা সচিবালয় কেন্দ্রিক ধান্দার টাকা কিনা, কিংবা এই বদলি তদবির বাণিজ্যের টাকা কিনা? এই প্রশ্নগুলো তো আপনাদের করা উচিত। আপনাদের তো স্বচ্ছতা, জবাবদিহিতা চাওয়ার জন্য আপনারা সেই জুলাই আগস্টের জঙ্গি উত্থানে সমর্থন দিয়েছিলেন, রাস্তায় নেমেছিলেন। আপনারা তো চেয়েছিলেন একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। আপনারা তো চেয়েছিলেন একটা সাম্যের বাংলাদেশ, একটা সমতার বাংলাদেশ বিনির্মাণ হোক ডক্টর ইউনূসের হাত ধরে। কিন্তু সেটা কি আদৌ আপনারা পেয়েছেন? এই যে মাংস কাটা মাসুদ, হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, এদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি ছিল বলেন তো? আপনারা কি জানেন? একবারও জানার চেষ্টা করেছেন? কখনো ভেবে দেখেছেন যারা কোত্থেকে উঠে এসে কি হয়েছে? এদের পরিবার কি ছিল? হান্নান মাসুদ, এমন কোনো হীন কাজ নাই যেটা তোমরা করোনি। এগুলোর জন্য তোমাদেরকে দায়ী হতে হবে, এবং এই দায় এড়ানো যত ইন্ডেমনিটি দেওয়া হোক না কেন, কোনোভাবেই সম্ভব না। আর ডক্টর ইউনূস যে আগুন জ্বালিয়েছে, সেই আগুনে ডক্টর ইউনূসকে পুড়তে হবে। ইউনূস যদি কোনো কারণে বেঁচে যায়, তোমাদের মতো হান্নান মাসুদদেরকে বিসর্জন দিয়ে যাবে, আর এই বিসর্জনের বলি হবা তোমরা। মাথায় রেখো মাসুদরা আসলেও কখনো ভালো হয় না। ওবায়দুল কাদেরই ঠিক ছিলেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।